এটা হলো 2025 সালের এখনো পর্যন্ত সবথেকে আপনি আগলিও বলতে পারেন অথবা ইউনিক বলতে পারেন অথবা অ্যাস্থেটিক ডিজাইনের ফোন এবং এই ফোনটা হাতে থাকলে যে কেউ এটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে যে এটা নাথিং কোম্পানির ফোন বিকজ নাথিং সবসময় একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করে তো সেই জায়গা থেকে এইটা খানিকটা আলাদা। তবে এইটা এখন যদি আপনি আনঅফিসিয়াল মার্কেটে কিনতে যান অ্যারাউন্ড 42 থেকে 46,000 টাকায় কিনতে হবে। অফিসিয়াল মার্কেটের দাম কিন্তু সবসময় ওঠানামা করে, সো যখন ভিডিও করতেছি তখন এরকম দাম, হয়তোবা যখন ভিডিও দেখতেছেন তখন আরো দাম কমে যেতে পারে। তবে এই বাজেট সেগমেন্টে এই ফোনটা আসলে কোন জায়গায় অবস্থান করতেছে, এটা কি বেস্ট ক্যামেরা ফোন, এটা কি বেস্ট পারফরমেন্স ফোন, এটা কি বেস্ট ব্যালেন্স ফোন, নাকি শুধুমাত্র আসলে ডিজাইনের এই ঠাপ্পাটা লাগানো? সো আমার থটগুলো আপনাদেরকে জানাই, তাহলে কিনতে গেলে আপনার সুবিধা হবে। সো এই ফোনটা এখন আপনারা কিনতে পারবেন এমকে মোবাইল পয়েন্টে, তাদের কাছে যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কিনতে পারবেন অথবা যদি প্রিয়ন ফোন কিনতে চান তাও কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। ফোনটা যে ডিজাইনটা সেটাই আসলে এই ফোনটার ইউনিক আইডেন্টিটি বা বিশেষত্ব। যখনই এই ফোনটা হাতে থাকে যে কেউ জিজ্ঞাসা করে বা অনেকেই বুঝতে পারে দেখে যে এটা নাথিং এর ফোন। পিছনে যে ট্রান্সপারেন্ট ব্যাগ দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু আবার বিভিন্ন লেয়ার রয়েছে, গ্লিফ লাইট রয়েছে, যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরা বাম্পটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, এটা অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে নাও লাগতে পারে। তবে আমি যখন এটা লিকস এন্ড রিউমার দেখছিলাম তখন আমার কাছে অত ভালো লাগেনি। ইনিশিয়ালি দেখেই মনে হচ্ছিল ওয়াক এটা কি বানাইলো নাথিং, বাট যখন আসলে ডিজাইনটা আস্তে আস্তে আসলে মার্কেটে আসলো এবং আমি দেখলাম কয়েকদিন ব্যবহার করলাম তখন আমার কাছে আসলে অতটা খারাপ লাগতেছে না। লাইক আপনি যদি ব্যবহার করেন বা দেখতে থাকেন তাহলে আসলে ইউজ টু হয়ে যাবেন, বিকজ এটা একদম নতুন একটা জিনিস, নতুন একটা শেপ, যে কারণে আসলে আমাদের ইনিশিয়ালি দেখতে একটা ধাক্কা লাগে। তবে যে ডিজাইনটা আছে সেটার কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি এটা হাতে ধরলে এই ফোনটা বেশ দামি ফোন, লাইক মিড রেঞ্জের হায়ার মিড রেঞ্জ বাজেটের ফোন আনঅফিসিয়াল মার্কেটে যেহেতু 40,000 টাকার উপরে, সেই হিসাবে ফোনটা হাতে ধরলে সেরকম প্রিমিয়াম ফিল দেয় না, জাস্ট প্লাস্টিকই ফিল হয়। বাটন গুলো আছে সেগুলো মনে হয় যে লাইক কম দামের বাজেট ফোনগুলোতে আসলে যেরকম বাটন গুলো করা থাকে সেরকম। তবে এটা সামনে পিছনে কিন্তু এবার তারা গ্লাস ব্যবহার করেছে এবং পিছনে যে গ্লাসটা রয়েছে সেটা একভাবে আসলে যখন আমি নক করতেছি বা হাতে ধরলে আমার কাছে একটু প্লাস্টিকই ফিল মনে হইতেছে। তবে সামনে কিন্তু তারা পান্ডা গ্লাস ব্যবহার করছে যেটা বেশ ডিউরেবল আছে। এবং যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন এটা গোল, খানিকটা উঁচু এবং এইটার পজিশনটা এমন জায়গায় হাতের মধ্যে ধরলে যদি এইভাবে ধরেন তাহলে হাতের মধ্যে আঙ্গুলটা এখানে বেঁধে যায়। কেউ বলে যে এইটা ধরতে বিরক্তিকর লাগতেছে, কেউ বলে হাতের এই জায়গায় বেশ গ্রিপ পাওয়া যাচ্ছে। এইটা আসলে আপনার হাতের সাইজটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে। তবে ওভারঅল যেটা বলছে যে হ্যান্ড ফিলটা অতটা ভালো না এবং বেশ প্রিমিয়াম একটা ফিল এই ফোনটা থেকে পাবেন না। তবে নাথিং ফোনের যে জায়গায় আসলে প্রিমিয়ামের ব্যাপারটা থাকে সেটা হলো সামনে থেকে দেখলে এখানে 6.77 ইঞ্চির একটা ডিসপ্লে আছে। তবে নাথিং কিন্তু ভাই সে ডে ওয়ান থেকে তাদের ফোনে একদম সিমেট্রিক্যাল চিন বেজেলটা দিত আর কি, যেটা অ্যাপেলের ক্ষেত্রে আমরা দেখতাম অ্যান্ড্রয়েডের ফোনে কিন্তু এরকম ছিল না। নাথিং ফোন শুরু করলো এবং এখনো সেই কন্টিনিউটিটা তারা কিন্তু ধরে রাখছে। চিন বেজেলটা যদিও একটু ফোনের সাইজ অনুযায়ী বিগার আছে বাট স্টিল ইটস সিমেট্রিক্যাল, দেখতে ভালো লাগে। তবে যে সেলফি ক্যামেরা কাট আউট আছে সেটা আরো খানিকটা ছোট করা যায়, তো আমার কাছে মনে হলো যে আননেসেসারিলি বিগার করা, ওটা ট্রাই করলে আসলে ছোট করা সম্ভব ছিল। যদি ডিসপ্লের এক্সপেরিয়েন্সের কথা বলি এইটা খুবই সুন্দর একটা ডিসপ্লে, তবে একদম বাজেট সেগমেন্টে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে না ইন টার্মস অফ যদি কালারের কথা বলেন, ভিউইং এক্সপেরিয়েন্সের কথা বলেন। তাছাড়া এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, HDR10+ সাপোর্ট করে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। সো একটা ভালো ডিসপ্লের যেসব স্পেসিফিকেশন আছে সেটা এটাতে আপনি পাবেন। তবে আমার কাছে মনে হয় যে আরেকটু কালারফুল হইলে এটা ভালো লাগতো। এবং নাথিং এর ডিসপ্লেগুলো আমি দেখছি এর আগের ফোনগুলো, নাথিং ফোন 1ও আমার কাছে আছে, কালারটা কেমন জানি একটু মানে ডাল ডাল লাগে। সো সেই জায়গা থেকে কালার বাদে যদি আমি বলি আউটডোরে ব্যবহার করতে গেলেও খুব ভালো ভিজিবিলিটি আছে এবং এটা সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু ফেস লকটা সাপোর্ট করে। আবার এই নিচের দিকে এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। সো নাথিং এর আনলকের এক্সপিরিয়েন্স ভালো, এটাতে খুব অ্যাকুরেটলি এবং ফাস্ট কাজ করে, বেশ রিলায়েবল একটা সিকিউরিটি সিস্টেম এখানে আছে। তবে প্রবলেমটা যেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা যদি আরেকটু উপরে হইতো, বিশেষ করে এই জায়গায় হইলে আসলে কমফোর্টেবল হইতো। তবে মোস্ট অফ দ্য কোম্পানি লাইক আমি দেখছি যে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচের দিকে দেয়, বিশেষ করে তাদের এই পজিশনিংটা অ্যালাইনমেন্ট করার জন্য অত বেশি হ্যাসেল নিতে চায় না, নিচের দিকে বসাই দেয়। সো সেই জায়গা থেকে ওরকমই আছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছে না। সো এবার মুভ অন করতে চাই এটার ইন্টারনালে। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 একটা প্রসেসর এবং এর সাথে 8GB 12GB করে র্যাম রয়েছে আর UFS 2.2 স্টোরেজ টাইপ। সো এখানে কনসার্ন হলো একটা, সেটা হলো স্টোরেজ টাইপ। UFS 2.2টা অনেকটা স্লো এবং এটার প্রসেসরটা কিন্তু আরো হায়ার স্পিডের স্টোরেজ সাপোর্ট করে। সো সেটা চাইলেই তারা এখানে দিতে পারতো এবং যে বাজেট আছে সেই হিসেবে কিন্তু আসলে আমরা ডিজার্ভ করতেই পারি। তবে নাথিং কিন্তু এখানে তারা নিজেরা এটা এক্সপ্লেনেশন দিয়েছে যে একটা ফোনের আসলে শুধু স্টোরেজ টাইপ ফাস্ট হইলেই হবে না, তার র্যাম প্রসেসরের সাথে আসলে সেটার অপটিমাইজেশন দরকার আছে, কানেকশনের দরকার আছে। তো সেই জায়গা থেকে তারা বলতেছে যে রিয়েল লাইফ সিনারিওতে ব্যবহার করতে গেলে UFS 2.2টা ইনাফ। তবে স্টিল আই ফিল যে এখানে যদি UFS 3.1 হইতো তাহলে আরো বেটার হইতো, আরো বেশি ফাস্টার স্টোরেজ টাইপ পাইতাম, লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে ভালো হইতো। তবে এটা যে কম্বিনেশন আছে এবং যে প্রসেসরটা এখানে ব্যবহার করছে মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জ সিরিজ হিসেবে এইটার প্রসেসরটা যথেষ্ট ক্যাপাবল এবং আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এই প্রসেসরটা স্লো হবে না। আই মিন
এটা আপনি যে কোনো ধরনের ব্যবহার করতে গেলে ভেরি রেসপন্সিভ, এবং তাদের যে অপারেটিং সিস্টেম আছে নাথিং ওএস কিন্তু এখন যদি আপনি বেস্ট ক্লিন কয়েকটা ওএস এর কথা বলেন বা ইউআই এর কথা বলেন, তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। এবং এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 15 চলতেছে, আরো 3টা মেজর ওএস আপডেট পাবেন, তবে 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। যারা আসলে এই ফোনটা ব্যবহার করবেন তারা এটার ওএসটা মজা পাবেন, এবং যারা আসলে গেমার আছেন, লাইক মডারেট গেমার বলতে খুব একদম টপ লেভেলের আসলে গেমিং ডিভাইস এটা না, বাট স্টিল আপনি এটা আসলে পাবজিতে 90 এফপিএস পর্যন্ত গেমিং করতে পারবেন, এবং এটাতে মেজর হিটিং ইস্যুস নাই। বাট স্টিল যখন আসলে লঙ্গার পিরিয়ড ধরে গেমিং করবেন, লাইক 10-15 মিনিট এটা যখন পার হয়, তখন দেখছি একটু হিটিং হয়ে হালকা একটু ফ্রেম ড্রপ হয়, বাট স্টিল আপনি যদি 60 এফপিএস এ গেমিং করেন তাইলে কিন্তু এটা আসলে খুব স্মুথলি গেমিং করতে পারবেন। সো যারা আসলে গেমিং করতে চান তারাও কিন্তু এটা গেমিং করতে পারবেন ফর শিওর। এবং এখানে কিন্তু তারা আসলে পোর্শন বাটনে একটা জিনিস করছে, সেটা হচ্ছে যে ডান পাশে যে এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, তার নিচে একটা ডেডিকেটেড বাটন দিয়েছে। এটা মূলত নাথিং এসেনশিয়াল একটা অ্যাপস। সো এই অ্যাপসটা আসলে আমরা খুব বেশি ইউজ টু না, আমি পার্সোনালি অত বেশি ইউজ টু না। এটাতে ক্লিক করলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এবং সেখানে নোট নিতে পারবেন, ভয়েস নোট করতে পারবেন, সেটাকে ট্রান্সক্রাইব করবে। সো এটা যারা আসলে প্রচুর পরিমাণে রিসার্চ ওয়ার্ক করেন বা বিভিন্ন ওয়েবসাইটের এই তথ্য এটা সেটা কালেক্ট করেন, তাদের জন্য হেল্পফুল হতে পারে, বাট স্টিল আমার কাছে অতটা ইউজফুল মনে হয়নি। আর নাথিং এর যে পোর্শন বাটন থাকে খুবই সিম্পল, ডান পাশে ভলিউম বাটন এবং একদম নিচে কিন্তু ডুয়াল সিম স্লট পাচ্ছেন, আর টাইপ সি পোর্ট আর স্টিরিও স্পিকার আছে। যদি এই ফোনটার ক্যামেরা সেগমেন্টে আসি, মূলত এইখানে এটা আসলে ম্যাজিক হ্যাপেন, বা যে জায়গায় এটাকে খুব ভালো একটা সেগমেন্টে রাখার কথা সেটা হলো ক্যামেরা। এখানে আপনারা 3টা ক্যামেরা সেন্সর পাচ্ছেন, তার মধ্যে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে, যার ডিফল্ট ফোকাল লেন্থ হলো 70mm, এবং এটা কিন্তু পেরিস্কোপ টেলিফটো লেন্স, যে কারণে এটাকে আপনি 3x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারবেন। যেমন 100mm এ যখন ছবি তুলবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো প্রকার কোয়ালিটি লস হয় না। সো ওভারঅল যে ক্যামেরা সেটআপ আছে, আপনি যদি হার্ডওয়্যার স্পেক ওয়াইজ দেখেন তাহলে খুবই সুন্দর, মানে ভেরি ক্যাপাবল একটা ক্যামেরা সেটআপ এখানে দিয়েছে। বাজেট সেগমেন্ট হিসেব করলে এটা অনেকেই প্রোভাইড করতেছে না, তবে নাথিং এর যে ফটো প্রসেসিং, ফটো অ্যাপসটা কিন্তু খুবই সুন্দর, এবং এবার আরো একটু চেঞ্জেস আনছে, ভেরি ক্লিন এবং বেশ ফাস্ট রিলায়েবল। তবে যেটা বলছিলাম যে ফটো প্রসেসিংটা নাথিং এর আমার বরাবরই পছন্দ ছিল না, বিশেষ করে তাদের ছবিগুলো স্কিন টোনটাকে একটু ইয়েলোইশ টানে, অনেকে ইয়েলোইশ পছন্দ হয়, তবে আমার পার্সোনালি এত পছন্দ না। এবং ক্যামেরার কালারটা ইনকনসিস্টেন্ট, আপনারা পাশাপাশি ছবি দেখতে পারতেছেন, আলট্রা ওয়াইড মেইন সেন্সর এবং টেলিফটো। মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইডের লেন্সের যে কালার সেটা খানিকটা মিল আছে, তবে যখন টেলিফটো লেন্সে চলে যায় তখন একটু বেশি ইয়েলোইশ হয়ে যায়। তবে এটার পিকচার ডিটেইল মেইন সেন্সর এবং টেলিফটো লেন্সে খুবই ভালো আছে, ডায়নামিক রেঞ্জও ভালো ক্যাপচার করতে পারে। তবে আলট্রা ওয়াইডের সেন্সরটা ডিটেইল অনেক বেশি মিসিং করে, এবং সবসময় ছবিটা একটু লেস কন্ট্রাস্টে ফিল হয়। সব পিকচারে আপনারা দেখতে পারবেন, বিশেষ করে যখন হিউম্যান সাবজেক্ট ব্যাকলাইট থাকে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে এটা নাইট মুডেও কিন্তু একই রকম ছবি দেয়, বিশেষ করে আলট্রা ওয়াইডের সেন্সরে অনেক ডিটেইল লস করে, তবে নাইট মুডে বেশ ভালো এক্সপোজার মেইনটেইন করে ভালো ছবি দিতে পারবে। এবং বিশেষ করে এই ফোনটা আপনার হয়তো ক্যামেরা সেটআপে ভালো লাগতে পারে পোর্ট্রেট সেগমেন্টে, বিকজ এটা মেইন সেন্সর ব্যবহার করে আপনাকে 50mm পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, আর যে টেলিফটো লেন্সটা আছে সেটা 70mm এবং আপনাকে 100mm পর্যন্ত ফোকাল লেন্থ দিচ্ছে পোর্ট্রেট তোলার জন্য। আমি দেখছি যে পোর্ট্রেটের ক্ষেত্রে ভাই দুর্দান্ত লেভেলের এজ ডিটেকশন করতে পারে, এবং ব্যাকগ্রাউন্ডের বোকেটাও খুবই সুন্দর লাগে। তবে নাথিং এর প্রসেসিং এর যে ব্যাপারটা আমি দেখলাম সেটা হচ্ছে যে ছবি তুললেই ফেসটাকে একদম স্মুথ করে ফেলে, বেশ মেকআপ করা টাইপের, এবং এই জিনিসটা লার্জ নাম্বার অফ পিপল পছন্দ করবে। লাইক সে একটা স্কিন টোন যতই খারাপ হোক না কেন, দেখতে হয়তো বা কালো, মুখে অনেক ব্রোন টোন আছে, সেটা একদম স্মুথ করে ফেলে, উঠাই ফেলে। তো সেক্ষেত্রে অনেকের ভালো লাগতে পারে। তবে ইনকনসিস্টেন্ট একটা ব্যাপার যেটা দেখছি সেটা হলো যে 2x এ বা মেইন সেন্সর দিয়ে যখন আসলে পোর্ট্রেট তোলা হয় সেটা সবসময় একটু ডাল করে ফেলে, আন্ডার এক্সপোজ করে ফেলে, বাট মেইন সেন্সরটার পোর্ট্রেটটা দারুণ আছে। তবে রিয়েল লাইফে পিকচার তুলতে গেলে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম আপনারা আসলে পোর্ট্রেট ছবি তুলবেন এই মেইন সেন্সরটা দিয়ে, তো সেই হিসেবে পোর্ট্রেটের এক্সপেরিয়েন্স ভালো আছে। তবে আমার কাছে মনে হয় যে যারা আসলে পোর্ট্রেটের কালারটা পছন্দ করবেন না, তাদের একটু এডিট করে নিতে হতে পারে। নাথিং এর যে কালার সায়েন্স আছে সেটা যদি আরেকটু আপনার রেডিশ টোনে ক্যাপচার করা যায়, বা একটু এডিট করে আপনি যদি অরেঞ্জ এবং ইয়েলোর হিউটা একটু টেনে রেডের দিকে টান দেন, তাহলে এটা স্ক্রিন টোন ভালো লাগবে এবং তখন এটা ছবিটা আপনার ভালো লাগবে। সো আপনি যদি বাজেট সেগমেন্টের হিসাব করেন তাহলে এইটার পোর্ট্রেটটা ভাই খুবই দারুণ, মানে বিশেষ করে ক্যামেরা সেগমেন্টে দারুণ আছে। তবে আমার মনে হয় যে তাদের কালার সায়েন্সটা আরো একটু ইমপ্রুভ করা দরকার, এবং যে মেকআপ করে ফেলার ব্যাপারটা, রিয়েলিস্টিক ব্যাপারটা একটু রাখা দরকার, কারণ এটা মাঝে মাঝে খুব এক্সট্রিম করে ফেলে। এবং এটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, তো সেলফি ক্যামেরার ক্ষেত্রে খুব বেশি আসলে স্যাটিসফাই হইতে পারিনি। আমি দেখছি যে এর থেকে অনেক কম বাজেটের সেলফি ক্যামেরা আরো বেটার। তবে এখানে সেলফি ক্যামেরাতে যে প্রবলেম যদি আমি বলি আইডেন্টিফাই করে, তাহলে খুব বেশি আসলে কন্ট্রাস্টই করতে পারে না, ছবিটা বেশ খানিকটা ডাল করে ফেলে এবং লো লাইট এরিয়াতে একটু বেশি নয়েজ প্রডিউস করে। ছবিটা দেখলেই কেমন জানি মনে হয় যে খানিকটা ফ্যাকাশে ফ্যাকাশে এরকম মনে হয়। তবে ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স ভালো আছে। ওভারঅল সেলফি ক্যামেরার দিক থেকে বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট দরকার, যেটা আমার মনে হয় যে বাজেট সেগমেন্টের ফোন হিসেবে অনেক পিছিয়ে আছে আর কি। যদি ফোনটার ভিডিওতে আসি, এখানে আপনারা সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো মেইন সেন্সর এবং টেলিফটো লেন্সে আপনারা 4K 30fps পর্যন্ত ভিডিও করতে পারবেন,
জুম করে করে এবং ভিডিও স্ট্যাবিলিটি খুবই ভালো আছে। তবে আপনি যদি আল্ট্রা ওয়াইড দিয়ে ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনাকে ফুল এইচডি পর্যন্ত সাপোর্ট দিচ্ছে, এখানে 4K সাপোর্ট করে না। সো যদি ভিডিওর কোয়ালিটির কথা বলি, ভিডিও কোয়ালিটিতে আরো বেশি ইমপ্রুভমেন্ট দরকার, বিশেষ করে ডিটেইল ভালো নাই এবং কালারের দিক থেকে এটা আপনি একটু এডিট করে ঠিকঠাক করে নিতে পারেন। তো ভিডিওর ডিটেইল অনেক লস আছে, স্ট্যাবিলিটি ঠিকঠাক আছে। সো ভিডিওর ক্ষেত্রে যদি আমি বলি যে এই বাজেটে আসলে ব্র্যান্ড নিউ ফোন দরকার, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা স্যামসাং এ যাইতে পারেন অথবা মটোরোলায় যাইতে পারেন, সেখানে ভিডিও কোয়ালিটি খুব ভালো আছে। সো নাথিং এর ভিডিওতে আরো খানিকটা ইমপ্রুভমেন্ট দরকার, তবে এটার সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K ভিডিও করতে পারবেন। সবগুলো ভিডিও আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি, আই হোপ যে দেখে আপনারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। এবং যদি ব্যাটারিতে আসি, এখানে মূলত 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি তারা ব্যবহার করছে এবং এটাতে কিন্তু আপনারা সর্বোচ্চ 50 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। এইটার ব্যাটারি ব্যাকআপটা আসলে দুর্দান্ত আছে, লাইক আমি এটা 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আরো বেশি পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপের জায়গা থেকে এখন আমি দেখতেছি যে যত ফোন রিসেন্টলি ব্যবহার করলাম সব ফোনই দেখা যায় যে অ্যাভারেজলি 7-8 ঘন্টা করে স্ক্রিন অন টাইম দিচ্ছে। সো ব্যাটারি ব্যাকআপের জায়গা থেকে ম্যাক্সিমাম ফোনগুলো এখন ম্যাচিউর হয়েছে। তবে এই ফোনটার সাইজ অনুযায়ী এখন মানে আপনি বলবো যে খানিকটা বাল্কি আর ফিল হয়, যে সেই হিসেবে সিলিকন কার্বনে শিফট হলে আরো বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারতো বা বেশি সাইজের ব্যাটারি দিতে পারতো। তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি আসলে কমপ্লেইন করতেছি না। সো ফাইনাল ভার্ডিক্টে যদি আমি আসি, এটা একটা বাল্কিয়ার ফোন, বিল ম্যাটেরিয়াল খানিকটা চিপ ফিল হয়, বাট আপনি এক্সপিরিয়েন্স করবেন, মজা পাবেন যেটা সেটা হলো এটা সফটওয়্যার, ক্যামেরা এবং যদি আপনার ডিজাইনটা আসলে ভালো লাগে, ইউনিকনেসটা সেটা ঠিক আছে। আর যে গ্লিফ লাইট আছে সেটা স্টিল আই ফিল এটা একটা গেমিক, খুব বেশি আসলে ইউজফুল না। বাট আপনি যদি মানে একটা ইউনিক ফোনের এক্সপিরিয়েন্স পেতে চান, হাতে থাকলে যে কেউ ভাই জিজ্ঞাসা করবে এটা কি ফোন বা একটু অ্যাটেনশন পাওয়ার জন্য, তাহলে ডেফিনেটলি এটা ঠিক আছে। বাজেট সেগমেন্ট হিসেবে এটা আমার মনে হয় যে যদি আর একটু দাম কমে যায়, লাইক 35K এর মধ্যে চলে আসে, তখন এটা মানে একদম বেস্ট একটা ডিল হবে। আর এই ফোনটা যদি এখন কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।